লিস্টটা পাঠিয়ে দিও, আমি দেখে দেবো। ওকে স্যার। হ্যাঁ স্যার, একটা কথা শুনলাম, কি কথা? আমেরিকার একটা এনজিও এখানকার হসপিটালগুলোর জন্য মোটা ধরনের গ্র্যান্ড স্যাংশন করেছে, যাতে এখানকার চিকিৎসা পদ্ধতি মডার্ন করা যায়। আর তাদের লিস্টে আমরাও আছি, এই তো? তো আপনি শুনেছেন? হ্যাঁ, না শুনলে আর বললাম কি করে? ওই তো খানিকক্ষণ আগে ডেপুটি সুপার ফোন করে আমাকে জানাবে। স্যার, এতগুলো হসপিটালের মধ্যে আমরা হচ্ছে এনলিস্টেড, এর জন্য আমি খুব গর্বিত। কিন্তু তোমার মতো আমি একটু উৎসাহ পাচ্ছি না শুভ্রাংশু। কেন স্যার, হঠাৎ আপনি এই কথা কেন বলছেন? ছেলেবেলায় আমরা ওই ফেবলস পড়তাম না, তাতে একটা গল্প ছিল। একজন কৃষক মাটিতে বীজ ছড়াচ্ছিল, তো তার কিছু বীজ গিয়ে পড়লো কাঁটা ঝোপের উপর। তো এই যে এনজিও, এটা তো একটা সৎ উদ্দেশ্য নিয়ে, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে, যাতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়, মানুষ যাতে তার সুফল পায়। কিন্তু সবটাই যদি কাঁটা ঝোপের উপর গিয়ে পড়ে, তাহলে ফুল ফল তো দূরের কথা, গাছটাই তো জন্মাবে না। স্যার, ঠিক বুঝলাম না। বুঝতে পারলে না? না। আমাদের হসপিটালে ডায়ালিসিস মেশিন কটা? 6টা। তার মধ্যে কটা চলে? স্যার, আমি কিন্তু সুপারকে রিপোর্ট করেছিলাম, আরও 4টে মেশিন না হলে ডায়ালিসিস করা সম্ভব। কিন্তু মেশিনগুলো যখন কেনা হয়েছিল, অর্ডার যখন প্লেস করা হয়েছিল, ডক্টর লাহিড়ী কি বলেছিলেন? ফুললি কম্পিউটারাইজড, ভিশন সেন্সিটিভ মেশিন। কি হলো? স্যার, দামও তো কম নয়, নিয়ার অ্যাবাউট 60 lakhs, কিন্তু একটা তো রান করলো না, মানে ট্রায়াল রানেতেই আওয়াজ করলো। শুধু তাই নয়, যখন টেকনিশিয়ান ডেকে পাঠানো হলো, তাদেরও নাকি খুঁজে পাওয়া গেল না। স্যার, আমি কিন্তু ডক্টর লাহিড়ীকে জিজ্ঞাসা করেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার চেনা জানা বলে সুপার অর্ডারগুলো দিয়েছিল, কিন্তু একটাও তো আনফর্চুনেটলি কাজ করলো না। আচ্ছা, তা কি বললেন? উনি মুচকি এসে বললেন যে ফরগেট অ্যাবাউট দোজ মেশিনস, নতুন মেশিন রিক্রিয়েশন করো। বাহ, চমৎকার। ফরগেট অ্যাবাউট দোজ মেশিনস। এক একটা 60 লাখ টাকা করে দাম। 4টে মেশিন কত হয়? 4 × 24 মানে 2,40,00,000 টাকা। ইয়েস স্যার। ঠিক আছে, যাদের পয়সা আছে তারা বেশি পয়সা দিয়ে বাইরে নার্সিংহোম থেকে ডায়ালিসিস করাবে, আর যাদের পয়সা নেই তাদের ওই ডক্টর লাহিড়ী নীতি সব থেকে ভালো। মরছে যারা, তাদের মরতেই দাও। আর ওই বেকার পয়সা খরচা করিয়ে পরিবারকে পথে বসিয়ে কি হবে? বুঝতে পারছো? বীজটা যদি কাঁটা ঝোপে পড়ে, কোনো লাভ হয় না। ইয়েস চলো। শুনুন ভাই, আপনি মন্দিরাদের বাড়িতে গিয়েছিলেন না? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? বলছি, আগে আপনি আমাকে বলুন কি দরকারে গিয়েছিলেন ওখানে? কি দর আমি মানে আমি মন্দিরার বন্ধু, মানে আমার নাম রঞ্জন ঘোষ। আমরা একই কলেজে পড়ি। ও, পড়াশোনার ব্যাপারে কথা বলতে এসেছিলেন? না, ঠিক পড়াশোনার ব্যাপারে নয়। মন্দিরা কদিন হলো কলেজে যাচ্ছে না, সেই কারণে জিজ্ঞাসা করতে এসেছিলাম। কি করে যাবে বলুন? তোর বাবা তোকে ঘর থেকে বেরোতেই দিচ্ছে না। আপনার পরিচয়টা? আমি অসীম। ও নিশ্চয় বলেছে আমার কথা আপনাকে। হ্যাঁ, আমি আজই আপনার কথা শুনেছি। বলবেই, আমরা দুজনকে খুব ভালোবাসি, জানো? ওর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলে আমরা বিয়ে করব। আচ্ছা,
দাদা একটা কথা বলবো, ওর বাবা কি আমার সম্পর্কে কিছু বললো? মানে শুনলেন কিছু? হ্যাঁ, না আমার সম্পর্কে কিছু বললো ওর বাবা? না, তেমন কিছু। উফ, বুড়ো যে আমার ওপর খোঁচে আছে না, কি বলেছে জানেন? বলেছে আমার সঙ্গে নাকি কিছুতেই বিয়ে দেবে না। আচ্ছা দেখুন, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, একটা মার্চেন্ট অফিসে সেলসের কাজ পেয়েছি, আমি কি খুব খারাপ ছেলে? আর তার উপরে আমরা দুজনকে ভালোবাসি। আমি কি বলবো বলুন, এ তো ওদের পারিবারিক ব্যাপার। সত্যি তো, আপনি কি বা বলবেন? শুনুন, ওনার ওই সব জেদ ফেদকে আমি ভয়টাই পাই না। কদিন মেয়েকে ঘরে আটকে রাখবে বলুন? আপনি বলুন তো, জোর করে ভালোবাসাকে আটকে রাখতে পেরেছে কেউ কোনো দিন? পারে। সে তো বটেই। আচ্ছা, হ্যাঁ নমস্কার। সবই তো দেখছি এখানে ওকে বলে নোট দেওয়া আছে। তারপর তো জানি রাত্রি টেলিফোন পাবো, অমুক ডিপার্টমেন্টের কলেজ জল পড়ছে না, স্যানিটেশন ডিপার্টমেন্টের অবস্থা আউট অফ অর্ডার। না স্যার, এবারে আপনি এত তাড়াতাড়ি ফোন পাবেন না। এত তাড়াতাড়ি ফোন পাবো না মানে? তাহলে এই হপ্তাখানেক কিংবা 10 দিন পরে অবস্থা আবার জেগে সেই দাঁড়াবে? কি করব বলুন স্যার, আপনার লোকেরা যদি মেইনটেনেন্সের ব্যাপারে নজর না দেয় তাহলে আমার কি দোষ বলুন? একই এটা হাসপাতাল, রোজ ওই 10-15টা লোকের তো যাতায়াত আছেই এখানে। সেই আমাদের দেশের লোকজন নিজেদের ছাড়া কোনো কিছুর যত্ন নিতে জানে না। হাসপাতালটা যে তাদের, এই বোধটুকু অনেকের মধ্যে নেই। তবে বলুন। আচ্ছা শুনুন, এবার থেকে কিন্তু আপনি এই নিজে আর ফাইল আনবেন না, স্যানিটেশন ইন্সপেক্টর বীরুবাবু থ্রু দিয়ে এসব ফাইল পাঠাবেন। শাশ্বতী এসছেন? বসুন 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 বসুন। কি হলো, আপনি যান। হ্যাঁ, এই একটা ভালো খবর দেওয়ার জন্য আপনাকে আমি টেলিফোন করেছিলাম। কি ভালো খবর? খবরটা অফিসিয়ালি আপনি চিঠির মাধ্যমে আজ অথবা কাল নিশ্চয়ই পাবেন, কিন্তু আমি শোনার পর আনন্দটা চেপে রাখতে পারছিলাম না। ভাবছিলাম আগে আপনাকে খবরটা দেওয়া দরকার। অডিটর মিস্টার দাশগুপ্ত কদিন আগে নোট পাঠিয়েছিলেন সিএমওর কাছে। হি হ্যাজ গিভেন ইউ এ ক্লিন চিট, আর তার ভিত্তিতেই সমস্ত চার্জ আপনার উপর থেকে তুলে নেওয়া হচ্ছে। তাই নাকি? আমি বলেছিলাম না, ধৈর্য হারাবেন না, আপনি যে নির্দোষ সেটা একদিন প্রমাণিত হবেই। যাক, এখন আর নিশ্চয়ই মনে আপনার কোনো দুঃখ নেই? না, অন্তত এইটুকু ভেবে ভাল লাগছে যে চোর বদনাম নিয়ে মাথা নিচু করে এখান থেকে চলে যেতে হবে না। একটা ব্যাপার কিন্তু শাশ্বতীদি লক্ষ্য করছি আমি কিছুদিন ধরে, আপনি ঠিক আর আগের মতো নেই। অবশ্য এরকম একটা ব্যাপার যে কারোর মনের মধ্যে একটা বিষণ্ণতার ছাপ ফেলতে পারে, কিন্তু এখন তো সেটা অতীত। আমি কিন্তু আপনাকে আবার আগের মতো দেখতে চাই, সেরকম আনডন্টেড, আউটস্পোকেন, যেটা না হলে না আপনাকে অন্তত ঠিক মানায় না। তাল কেটে গেলে কোনো গান কি ভালো লাগে? আমার জীবনের তাল কেটে গেছে, আর হয়তো বেশি দিন আপনারা আমাকে এখানে দেখতেই পাবেন না। আপনার তো রিটায়ারমেন্টের এখনো বছর 2-3 বাকি, তা আপনাকে দেখতে পাবো না বলছেন কেন? এতদিন তো এনকোয়ারিটার জন্য অপেক্ষা করছিলাম, এবার যখন প্রমাণ হয়ে গেল যে আমি নির্দোষ,
তখন আর আমি এখানে থাকতে চাই না। তা আপনি এখন কি করবেন ভাবছেন? চাকরিতে রিজাইন করব। কি বলছেন কি শাশ্বতী দি? হ্যাঁ, যেটুকু সম্মান এখনো অবশিষ্ট আছে সেটুকু নিয়ে আমি চলে যেতে চাই। ভোলার মা, দেখো তো কে এলো। কে এলো ভোলার মা? আমি মাসিমা। তুমি কি ব্যাপার? ব্যাপার একটু বসবো? মানে না বসে কথাগুলো আমি ঠিক হ্যাঁ হ্যাঁ, বসো বসো। একটু জল খাবো মানে। হ্যাঁ দিচ্ছি। অনেকদিন বাদে এলাম এই বাড়িতে। আচ্ছা, যতদূর মনে পড়ছে এরকম কোনো একটা জায়গায় মন্দিরের একটা খুব সুন্দর ছবি ছিল, তাই না? তোমার কি দরকার বলো? আপনিও বসুন না। বলো কি দরকার? মাসিমা, আমি আপনাকে যা বলবো তা হয়তো আপনার কাছে অনধিকার চর্চা বলে মনে হবে, তবু মন্দিরার কিডনির ব্যবস্থা কি হচ্ছে? মানে কিছুই কি করা যাবে না? মানে এভাবেই কি মন্দিরা? এসব প্রশ্ন আমায় কেন করছো বাবা? আমি তো একা মেয়ে মানুষ, কি করতে পারি বলো? তবু আমি চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম যে আমার কিডনিটা দেব, আমার সঙ্গে ব্লাড গ্রুপও মিলে গিয়েছিল, কিন্তু ডাক্তার পরীক্ষা করে বললেন যে আমার একটা কিডনি একেবারে অকেজো হয়ে গেছে। এইটা দিলে আমি নাকি আর বাঁচবো না। দেখো, তবু আমি ডাক্তারকে অনুরোধ করেছিলাম যে দেখো, আমার তো বয়স হয়েছে, আমার কটা দিন আমি আর বাঁচবো? আমার মেয়েটার যে সারাটা জীবন পড়ে আছে ডাক্তারবাবু। কিন্তু কিছুতেই উনি রাজি হলেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেসোমশাই, অসীমবাবু এরা কিছু করছেন না কেন? মানে এরা কি বুঝতে পারছেন না যে বেশি দেরি হলে মন্দিরাকে আর বাঁচানো যাবে না? তোমার মেসোমশাই গোঁ ধরে থাকলেও পরে রাজি হয়েছিলেন, ডাক্তারের সঙ্গে দেখাও করেছিলেন। মেয়েটার কি কপাল খারাপ, ওর বাবার ব্লাড গ্রুপের সঙ্গে ওর গ্রুপ মিলল না। বেশ, অসীমবাবু উনি চুপ করে আছেন কেন?
ওর মতিগতি আমি বুঝতে পারি না বাবা। নিয়মিত মন্দিরের সঙ্গে দেখাও পর্যন্ত করতে যায় না, ওই নাকি মাঝে মধ্যে গিয়ে ওষুধপত্র দিয়ে আসে। আমি একটা কথা বুঝতে পারছি না যে অসীমবাবু এরকম করছেন কেন। জানি না, এর জন্য আমরা কি করতে পারি বলো? আপনি সেদিন আমায় হাসপাতালে মন্দিরার সঙ্গে দেখা করতে নিষেধ করেছিলেন। আমি কিন্তু সেদিনের পর থেকে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। মন্দিরার সঙ্গে আর দেখা করিনি, তাই বলে তাকে আমি ছেড়েও চলে আসতে পারিনি। আমি নিয়মিত ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখেছি, নার্সদের সঙ্গে কথা বলেছি। তাতে আমার আসলে আমার কিন্তু মনে হচ্ছে যে আর বেশি দেরি করা উচিত হবে না আমাদের, তাহলে কিন্তু মন্দিরাকে হারাতে হবে। আমি আজকে আসি। দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে যে অসীমবাবুর সঙ্গে আপনাদের একটু কথা বলা উচিত। না ঠিক আছে, উনি স্বামী, উনি তো সব ডিসিশন নেবেন, এবং কিন্তু উনি যা এভাবে তো উনি মন্দিরাকে। ভয় হয় বাবা, ভয় হয়। ওর বাবা তোর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এরপর যদি বেশি জোরাজোরি করি তাহলে তো অসীম ওর কাছ থেকে মুখ। আমরা অভাগী, মেয়েটার কি হবে বলো তো? কি করবে ও? কেন এত ভাবছেন? আমি তো আছি। তুমি ওর জন্য এত কেন করতে যাবে? ও তো কোনোদিন তোমার দিকে মুখ ফিরিয়েও তাকায়নি। কেন এত করতে যাব? আসলে এই কথাগুলো আমি ঠিক আপনাকে গুছিয়ে কোনোদিন। আমি আজ আসি। এই যে এক্সকিউজ মি, আপনি কোথায় যাচ্ছেন এদিকে? আপনাদের স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি দরকার বলুন? সেটা যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তাকেই বলবো। দেখুন, আপনি যখন তখন এভাবে হুট করে ওনার চেম্বারে ঢুকে যাবেন সেটা তো হয় না। আপনি বলুন ওনার সঙ্গে কি দরকার, কারণ উনি এখন চেম্বারে নেই। নেই? নেই তো কি হয়েছে? উনি তো চেম্বারের ভেতরে চেয়ারে ওনার কোটটাকে ঝুলিয়ে দিয়ে সারাদিনের জন্য গায়েব হয়ে যাননি। নিশ্চয়ই এক সময় না এক সময় আসবেন। আমি ভেতরে অপেক্ষা করছি। আপনি কিন্তু ভুল করছেন। আমাদের রিসেপশন কাউন্টারের সামনে ভিজিটরদের জন্য একটা জায়গা করা হচ্ছে, আপনার সেখানে অপেক্ষা করা উচিত। দেখুন সিস্টার, আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করে যাচ্ছেন। তাই? আপনি কিন্তু আগের দিনও আমাদের দুজনের কথার মাঝখানে ঢুকে ঝামেলা পাকিয়েছিলেন। কিন্তু দেখুন,
আমার মনে হচ্ছে লিমিটটা আপনি বোধহয় ক্রস করেছিলেন সেদিন। হোয়াট? মুখ সামলে কথা বলবেন। আপনি আপনি জানেন আমি কে? না, জানি না। আর আপনি যেই হন না কেন, আমাদের এই হসপিটালের নিয়মটা আপনার জন্য বদলে যাবে না। আপনি বাইরে যেতে পারেন। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না।